নমস্কার, আমি স্বাগতা আবারও চলে এসেছি। হিয়ারিং তো চলছে, কিন্তু এই হিয়ারিং এর মাঝে কয়েকটা ছবি বেশ অমানবিক, যা নিয়ে বিতর্ক উঠেছে। বিভিন্ন জেলায় জেলায় আমরা দেখিয়েছি হিয়ারিং সেন্টারে যারা এসেছেন তাদের মধ্যে অনেকেই বয়স্ক, অনেকেই আবার শয্যাশায়ী, অনেকেই আবার শারীরিক সমস্যায় ভুগছেন। তাদেরকেও কিন্তু হিয়ারিং সেন্টারে আসতে হয়েছে। এই যেমন ধরুন না, বাঁকুড়ায় একজন ক্যান্সার পেশেন্টকেও হিয়ারিং এর জন্য ডাকা হয়েছে। এছাড়াও মালদাতে আমরা একটা ছবি তুলে ধরেছিলাম, ঝর্ণা দাস পক্ষাঘাত হয়েছে এবং তার মেয়ের প্যারালিসিস, তারপরেও তাদেরকে হিয়ারিং সেন্টারে আসতে হয়েছে। এই ছবিগুলো কিন্তু খুবই অমানবিক এবং যা নিয়ে বিতর্ক হয়েছে। তাহলে কেন বলা হয়েছিল আমাদের, যখন আমরা এই হিয়ারিংটা হবে বা এরকম জানা যাচ্ছিল, তখন বলা হয়েছিল, নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছিল বা আমরাও আপনাদের বলেছিলাম যে যদি কোনো ব্যক্তি বা যদি কোনো মহিলা শারীরিকভাবে অক্ষম হন, তাদের বাড়িতে এসে হিয়ারিং করার কথা ভাবা হচ্ছে। কিন্তু তারপরেও দেখা গেল এর উল্টো ছবি, বরঞ্চ তাদের হিয়ারিং এর জন্য ওই সেন্টারে যাওয়ার জন্য বাধ্য করা হলো। এই ছবিগুলো কেন উঠে আসছে? আমাদের সঙ্গে রয়েছে আমাদের নাজিয়া। প্রথম প্রশ্ন যেটা আমি বলবো, যে নির্বাচন কমিশনের তরফ থেকে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে 85 বছরের মধ্যে বা 85 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের যদি শারীরিকভাবে অক্ষম হন, তাহলে তাদের হিয়ারিং সেন্টারে যেতে হবে না, বাড়িতেই শুনানির জন্য লোক আসবে, তাহলে এই ক্ষেত্রে এই ছবিগুলো কেন উঠে আসছে? দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে এই বয়সের মাপকাঠি একটা দিয়ে দেওয়া হয়েছে। 85 বছরের ঊর্ধ্বে যারা, তাদেরকে বাড়িতে গিয়ে শুনানি, তাদের যদি শুনানি পর্বে ডাক পড়ে তাহলে বাড়িতে গিয়ে তাদের শুনানি হবে। একটা কথা, 60 বছর হয়ে গেলেই কিন্তু তাদেরকে বয়স্ক, সিনিয়র সিটিজেন বলা হচ্ছে। অর্থাৎ 60 বছরের পরেই কিন্তু শরীরের মধ্যে নানা রকম অক্ষমতা দেখা দেয়, শারীরিক সমস্যা দেখা দেয়। এবং আমরা বেশ কয়েকটি সেন্টারে গেছিলাম যেখানে শুনানি পর্ব চলছে, সেখানে আমরা দেখেছি যে মানে বয়স্ক 80 বছর, 82 বছর, 83 বছর বয়স্ক লোকদের আসতে হচ্ছে, কারণ তাদের 85 বছর বয়স হয়নি বা 85 বছরের পরে তাদের বয়স নেই। এই যে 80 ঊর্ধ্ব, তারা তো শারীরিকভাবে খুব কম সংখ্যক লোক সক্ষম থাকেন, বেশিরভাগ লোকই কিন্তু অক্ষম থাকেন। তাদেরকে ধরে ধরে নিয়ে আসতে হচ্ছে, তাদের শারীরিক বিভিন্ন সমস্যা, টয়লেটের সমস্যা থাকে তাদের। তো সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আসা, মানসিক হিয়ারিং এ ডাকা, এই বয়সে এসে হিয়ারিং এ ডাক পড়ছে এত বছর বয়সে, এটা একটা মানসিক চাপ। পাশাপাশি শারীরিক যে সমস্যাগুলো আছে সেগুলোকে সঙ্গে নিয়ে হিয়ারিং সেন্টারে আসতে হচ্ছে। বহু ব্যক্তির সঙ্গে কথা বলেছি আমরা, যার বয়স হয়তো 80, তিনি কানে শুনতে পান না, চোখে ভালোভাবে তো দেখতেই পান না, সারা শরীরে ব্যথা, কিন্তু তাকে তার পরিবারের লোককে নিয়ে আসতে হয়েছে। 2002 তিনি ভোট দিয়েছেন, ভোটার কার্ড তার নামে, তালিকায় তার নাম আছে। তো এইগুলো কিন্তু নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন, যে 60 বছরের ঊর্ধ্বে হলেই যখন সিনিয়র সিটিজেন পেয়ে যাচ্ছে, তখন সিনিয়র সিটিজেনের যে মাপকাঠিতে তারা দিয়েছে 85 বছর, সেটাকে কি কমানো যেত না? তাহলে অনেক মানুষের যে সমস্যা, সেদিকে কিন্তু একটা নজর দেওয়া হতো। যদিও এই যে ছবিগুলো উঠে এসেছে, তারপরে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে মানবিকতার কথা বলা হয়েছে। এবং নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, যে নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্ত সেন্টারগুলিতে যেখানে শুনানি পর্ব চলছে, সেখানে ইআরওদের জানিয়ে দেওয়া হয়েছে যে যদি এরকম সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে যদি কারো শারীরিক সমস্যা হয়, তার পরিবারের লোকজন গিয়ে অথেন্টিক সমস্ত নথি দেখিয়ে আসতে পারেন, সেটাও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বয়স 80-র উপর হয় বা 80-র পরে যদি 70-এর উপর হয়, এবং সেই ব্যক্তি যদি চলাফেরাই একেবারে করতে না পারেন বা মেডিকেল ইস্যু হয়, যেমন আমরা একটা কসবার একটা শুনানি সেন্টারে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে একজনের মায়ের অপারেশন হয়েছে, তিনি আসতে পারেননি। তো সেক্ষেত্রে তার মেয়ে এসে সমস্ত নথি দিয়ে, লিখিতভাবে সমস্ত কিছু দিয়ে তারপরে হয়েছে। তো অতএব এগুলো কিন্তু দেখা যাচ্ছে এবং এগুলো কিন্তু নজর দিচ্ছে কমিশন। অর্থাৎ যে ছবিগুলো এতদিন উঠে এসেছে, তারপরে হয়তো কিছু ছবি সেরকম দেখা যাবে না। একেবারেই যারা খুব শারীরিক সমস্যার মধ্যে পড়ছেন, তাদের বাড়ি গিয়েও হয়তো এই শুনানি পর্ব হবে। ধরো বয়স্ক আমরা বলছি, কিন্তু অনেকেও তো আছে যে, ধরো এই যেমন একটা খবর ভেসে উঠেছিল যে সন্তান হয়েছে, তারপরের দিনই তাকে হিয়ারিং এ যেতে হয়েছে। এরকমও তো হতে পারে, কারো শারীরিক সমস্যাও থাকতে পারে, সে 60-এর ঊর্ধ্বে বয়স, সিনিয়র সিটিজেন নয়, কিন্তু তার তো সমস্যা হতে পারে। তাহলে মেডিকেল ইস্যুতে কিছু কিছু ক্ষেত্রে তো ছাড় অবশ্যই দেওয়া হবে। এবং নির্বাচন কমিশন এগুলোতে যদি পরিবারের লোক গিয়ে তাদেরকে জানায় এবং মেডিকেল পেপার সমস্ত কিছু দেখায়, তো অবশ্যই মানবিকতার খাতিরে অন্য পথ
অবলম্বন করবেন ইআরওরা এবং ডিইওরা, তারা অন্য পথ অবলম্বন করবে, নির্বাচন কমিশনের নির্দেশেই হয়তো অন্য পথ অবলম্বন করবে, সেখানে বাড়ি গিয়ে হয়তো শুনানি পর্ব চলবে। তো শুনানির জন্য যে নথি দেওয়া সেগুলো বাড়ি গিয়ে গ্রহণ করাবে। কারো হয়তো শারীরিক এতটাই সমস্যা, তার হয়তো 40 বছর বয়স বা 45 বছর বয়স, সে তো সক্ষম যেতে, কিন্তু সে অক্ষম যেতে পারছে না বা এমনভাবে হসপিটালে ভর্তি আছে, তখন পরিবারের লোকের উপর ডিপেন্ড করছে। পরিবারের লোক গিয়ে জানালে, মেডিকেল সমস্ত কাগজপত্র মানে দেখায়, সবই তাহলে হচ্ছে, সিদ্ধান্ত নেওয়া যায়, কিন্তু এতটা দেরি করে। অনেক দেরি করে সিদ্ধান্ত হয়তো হবে। যারা কিন্তু হেনস্থার শিকার হলেন, তারা তো হয়েই গেলেন। কিন্তু সেগুলো যদি হয় তাহলে অবশ্যই নির্বাচন কমিশন মানবিকতার খাতিরে দেখবেন, পরিবারের লোক অবশ্যই গিয়ে জানাবেন। সেগুলো যদি সত্যি করণীয় হয় তাহলে তারা গিয়ে সেখানে করবেন। কিন্তু আদারওয়াইজ তো দেখাই যাচ্ছে আসছেন সক্ষম যারা, তাদেরকে আসতেই হচ্ছে, সে 80 বছর হোক 82 বছর হোক, তাদেরকে আসতে হচ্ছে। এর পরবর্তী যে প্রশ্নটাতে চলে যাব, যে হিয়ারিং তো হচ্ছে, এত হেনস্থার ছবি আমরা তুলে ধরছি, যে নথিগুলো দেখানো হচ্ছে তাতেই কি আমরা চূড়ান্ত তালিকায় এত হেনস্থা পোয়ানোর পর কি উঠবে নাম? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যে নথি দেখাচ্ছি সেই নথি কি গ্রাহ্য হবে কিনা। এখানেও নির্বাচন কমিশন কিন্তু কড়া নজর রেখেছে। যে 11টি নথির কথা বলা হয়েছে, অর্থাৎ সরকারি বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র বা 1987 আগের কোনো সরকারি নথি, জন্ম প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, তারপরে বনপালে সার্টিফিকেট, এনআরসি, দলিল, পর্চা, পাসপোর্ট, এই সমস্ত যে কথাগুলো বলা হয়েছে, তো সেক্ষেত্রে অথেন্টিক কিনা সেটা কিন্তু যাচাই করছে কমিশন। এবং যে দফতরেরই নথি জমা দেওয়া হচ্ছে সেই দফতরের সঙ্গেই কিন্তু যোগাযোগ করা হবে। অর্থাৎ দলিল যেখানে দেওয়া হচ্ছে, দলিলটা অথেন্টিক কিনা সেটাও কিন্তু খোঁজ খবর নেওয়া হবে সেই দফতরে। এবং কোনো ব্যক্তি যদি একাধিক জেলার দেন, মানে হয়তো তিনি বসবাস করছেন এক জায়গায়, তার জন্ম এক জায়গায়, তার চাকরি জীবন এক জায়গায়, এরকম যদি কিছু হয়, তো একাধিক জেলা হলেও যদি সেখানকারও নথি দেন, তো সেই জেলা দফতরে, সেই দফতরে, সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করা হবে এবং তারপরে অথেন্টিক কিনা সেটা দেখা হবে। পাসপোর্টের ক্ষেত্রে, পাসপোর্ট তো বহু ক্ষেত্রে অভিযোগ উঠেছে জালিয়াতির অভিযোগ। পাসপোর্ট জিনিসটা এমনই অথেন্টিক, ভারত সরকারের দেওয়া অথেন্টিক একটা নাগরিকত্বের প্রমাণ, কিন্তু পাসপোর্টের ক্ষেত্রে বহু ক্ষেত্রে এই যে জালিয়াতির অভিযোগ আমরা দেখেছি, আমরা নিজেরাও খবর করেছি বহুবার পাসপোর্টের ক্ষেত্রে। তো পাসপোর্টটিকে কিন্তু বিশেষ নজর দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে পাসপোর্ট জাল কিনা, কত সালের, কত পুরনো পাসপোর্ট, নতুন কবে করা হলো, কোথা থেকে কিভাবে, সমস্ত কিছু কিন্তু ডিটেলস নির্বাচন কমিশন দেখছে। অর্থাৎ যে নথিগুলো আপনারা জমা দিচ্ছেন 11টি নথির মধ্যে বা 12টি নথির মধ্যে একটি নথি, সেই নথি কিন্তু অথেন্টিক কিনা সেটা কিন্তু কমিশন যাচাই করে নিচ্ছে। আর সেই সমস্ত সংশ্লিষ্ট দফতরের সঙ্গে আপনি যে নথি জমা দেবেন, সেই নথি যে দফতরে, সেই দফতরের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু সেই নথি সম্পর্কিত সমস্ত তথ্য নেওয়ার পরেই কিন্তু চূড়ান্ত তালিকায় নাম তোলা হবে। আচ্ছা, না যে আমার এক্ষেত্রে একটা বিষয় লাগছে, যে হয় না যে এই যা হচ্ছে, ধরো অনেকেরই তো মানে এটা মনে হতেই পারে যে কয়েকজন ব্যক্তি বা কয়েকজন অবৈধ ভোটারের জন্য এই এত কিছু হ্যাপা পোয়াতে হচ্ছে, তাই তো? এই বিষয়টা যা হয়ে উঠে আসছে, একটা এক ঝুড়ি ফল রাখা আছে, একটা ফল নষ্ট হয়ে গেছে, তো আর বাকি সব আরো তার আশপাশে ফলগুলো থেকেও কিন্তু একটা রস লেগে গিয়ে গন্ধ বেরোচ্ছে, এরকম অবস্থা। তো সেক্ষেত্রে অবশ্যই অবৈধ ভোটার ধরতে গেলে বৈধ ধরে কিছু এরকম অগ্নিপরীক্ষা দিতেই হবে। এবং যারা বৈধ ভোটার তাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, বৈধ ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে। যারা বৈধ ভোটার তাদের কাছে নথি বৈধই থাকবে, কখনোই কোনো নথি অবৈধ হবে না। এবং এই যে নথির তালিকা দেওয়া হয়েছে, যার মধ্যে একটা নথি দিতে হবে, সে তার কাছে দেখবে 4-5টা নথি থাকবে, সেরকম একটা নথি নয়। মানে বৈধ ভোটারের কাছে কখনোই কোনো কিছু অবৈধ থাকতে পারে না, সে বৈধই থাকবে তার কাছে। অতএব বৈধ ভোটারদের ভয়ের কোনো রকম কারণ নেই। অবৈধ যারা ভোটার, সেই ভোটারদেরই কিন্তু খোঁজা হচ্ছে এবং সেই ভোটারদেরই বাদ যাবে, এমনটা কিন্তু নির্বাচন কমিশন বারবার আগেও বলেছে, এখনো বলছে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে নাজিয়া, যে বয়স ভেদে নথির রকম ভেদটা হচ্ছে, তো এইটা যদি একটু বুঝিয়ে বলো। একেবারে অনেকেই দেখা যাচ্ছে যে যারা শুনানি পর্বে আসছেন তারা কিন্তু অনেকেই বুঝতে পারছেন না, নথি নিয়ে আসছেন কিন্তু ভাবছেন নথি তো দিলাম,
কিন্তু সেই নথি কেন হবে না বলছে। মনে করে একজন 60 বছরের একজন ব্যক্তি, তিনি গেছেন শুনানি সেন্টারে, তার কাছে 2002-এর তিন তালিকায় নাম নেই, তার নামে কোনো জমি পর্চা কোনো কিছুই নেই, তার নামে আধার কার্ড, রেশন কার্ড এগুলো আছে, কিন্তু ওই সমস্ত যে নথিগুলো বলা হয়েছে সেগুলো তার নামে নেই, কিন্তু তার বয়স 60 বছর। তিনি নিয়ে যাচ্ছেন তার বাবার কোনো হয়তো নথি নিয়ে গেলেন, তার বাবা কোনো সরকারি কাজ করতেন, সেই সমস্ত নথি নিয়ে গেলেন। কিন্তু নির্বাচন কমিশন 3টে ক্যাটাগরি ভাগ করে দিয়েছে। কি ক্যাটাগরি? একটা হচ্ছে 1987 অর্থাৎ 1987-র আগে যাদের জন্ম তাদের কিন্তু একটা নথি লাগবে, অর্থাৎ সেটা নিজের নথি, মানে তোমার সেলফ যে নথি, তোমার নিজের যে নথি, সেই নথিটা 1987 সালের আগে যাদের জন্ম তাদেরকে একটা নথি দিতে হবে, আর সেটা নিজের নথি দিতে হবে। বাবা মার নথি দিলেও থাকলেও কিন্তু নিজের একটা নথি চাই, অথেন্টিক নথি, তবেই কিন্তু নাম। কারণ নিয়ে যাওয়া হচ্ছে, তারা বুঝতে পারছেন শুনানি সেন্টারে নিয়ে যাচ্ছেন, এরকম আমরা দেখেছি, আমরা শুনানি সেন্টারে গিয়ে এরকম বাইটও পেয়েছি, এরকম ইন্টারভিউ পেয়েছি যে বুঝতে পারছেন না তার বাবা কাজ করতেন সরকারি দপ্তরে, কিন্তু তিনি তার নাম তুলতে পারছেন না, তার কারণ তার কোনো নথি নেই, বাবার আছে। কমিশনের যে অ্যাপটা দেওয়া হয়েছে, যে ক্যাটাগরিতে ফেলা হয়েছে, সেখানে পুট করলে পরে তার আসছে না, অর্থাৎ তারাও হাত তুলে দিচ্ছে, তারাও কিছু করতে পারছেন না, তো এই সমস্যাগুলো আসছে। তো বারবার মনে রাখবেন যে 1987 সালের আগে, 1987-এর আগে যারা জন্ম নিয়েছেন তাদের নিজেদের একটি নথি লাগবে। 1987-র পরে 2004 পর্যন্ত যাদের জন্ম তাদের দুটো নথি লাগবে, একটা বাবা অথবা মা আর একটা নিজের নথি, তাদের দুটো নথি দিতে হবে। আর 2004-এর পরে যাদের জন্ম তাদের 3টে নথি লাগবে, অর্থাৎ নিজের নথি, বাবা এবং মা, তাদের 3টে নথি লাগছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। মানে কেউ হয়তো শুধু বাবার নিয়ে গেল, তাহলে হবে না, তার নিজের লাগবে, নিজের কিন্তু 3টে ক্যাটাগরিতেই লাগছে। সেকেন্ডটা 1987-র পরে যাদের জন্ম তাদের বাবা কিংবা মা, আর 2004-এর পরে যাদের জন্ম তাদের বাবা, মা এবং নিজের, অর্থাৎ এইভাবে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আরো একবার বলছি, 1987, 1987 যাদের তার আগে জন্ম তাদেরকে নিজের একটা নথি দিতে হবে। 1987 to 2004 যাদের জন্ম তাদেরকে দুটো নথি দিতে হবে, অর্থাৎ নিজের এবং বাবা অথবা মা। আর 2004-এর পরে যাদের জন্ম তাদেরকে 3টে নথি দিতে হবে, নিজের, বাবা এবং মায়ের। আরেকটা বিষয় নাজিয়া, নির্বাচন কমিশনের তরফ থেকে আরেকটি নতুন তথ্য দেওয়া হয়েছে, নতুন বিষয় সংযোজন করা হয়েছে, সেটা যদি একটু বলো। একেবারে এই যে নথির ক্ষেত্রে আরো একটি শিলমোহর পড়ে গেল। ওবিসি নিয়ে একটা জটিলতা সৃষ্টি হয়েছিল, মামলা চলছে হাইকোর্টের তরফ থেকে যে কথাটি বলা হয়েছে যে 2010-এর পরে যে ওবিসি ক্যাটাগরিতে পড়েছে যে জনগোষ্ঠী, সেটা কিন্তু এখন তারা কোনো রকমে পাবে না, কিন্তু 2010-এর আগে যারা আছেন তারা, অর্থাৎ আমি যেটা বলছি যে 2010 সালের আগে ওয়েস্ট বেঙ্গলের 66টি জনগোষ্ঠীর ওবিসি ছিল। 2010 সালে বাম সরকারের আমলে আরো 42টি জনগোষ্ঠী যুক্ত হয়েছে, এবং 2012 সালে তৃণমূল সরকারের আমলে আরো 35টি। কিন্তু 2010 সালের পর থেকে, অর্থাৎ 2010 সাল থেকে বাম সরকারের আমল থেকে এই তৃণমূল সরকারের আমল পর্যন্ত, বা তৃণমূল সরকারের আমলে যেগুলো নথিভুক্ত হয়েছে ওবিসি ক্যাটাগরিতে যে জনগোষ্ঠীগুলো, সেগুলোকে কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে না। 66টি জনগোষ্ঠী যারা 2010-এর আগে ছিল, যারা তারা কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে যেমন তারা ব্যবহার করতে পারছে, করা ছিল না এই ওবিসি সার্টিফিকেট, মানে দিতে পারা যায়। 2010-এর আগে যাদের ওবিসি সার্টিফিকেট, যে জনগোষ্ঠীদের ওবিসি সার্টিফিকেট ছিল, তারা কিন্তু এই নথিটা পেশ করতে পারবেন, তাদের নথি গ্রহণ করা হবে। নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু সেটাও বলা হয়েছে 2010-এর আগে। 2010-এর পর থেকে আর কোনোগুলো গ্রাহ্য হবে না। সরকারি চাকরির ক্ষেত্রে, স্কুলে ভর্তির ক্ষেত্রে, কলেজে ভর্তির ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু এই 2010 সালের আগে যে ওবিসি ক্যাটাগরিতে যারা ছিলেন তারা কিন্তু সেই নথি দিতে পারবেন, সেটা গ্রহণযোগ্য হবে। কিন্তু 2010 সালের পরে যে ওবিসি ক্যাটাগরির মধ্যে বাম আমলে এবং তৃণমূল আমলে যারা সংযুক্ত হয়েছেন জনগোষ্ঠীতে, এই ওবিসি ক্যাটাগরিতে,
তারা কিন্তু নথি দিতে পারবেন না, সেই নথি গ্রহণযোগ্য হবে না। আচ্ছা, আরেকটা বিষয়, আরেকটা ঝালিয়ে নিচ্ছি যে বারবার তো বলা হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত, অবশ্যই তুমি যেটা বললে আমরা অনেক খবর করেছি যে পাসপোর্ট জালিয়াতির খবর, চক্রর খবর, তো পাসপোর্ট কতটা অথেন্টিক এই নথির ক্ষেত্রে যদি বলো। আগে পাসপোর্ট কিন্তু অথেন্টিকই, কারণ পাসপোর্ট একবারে হয় না, অনেক কিছু যাচাই করার পরে, পুলিশ ভেরিফিকেশন পরেই কিন্তু পাসপোর্টটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে তাও মানে আইন থাকলে আইনের ফাঁক দিয়ে মানুষ ঢুকে যায়, তো সেক্ষেত্রে আইনের ফাঁক দিয়ে যখন কোনো পাসপোর্ট হয়েছে, সেই জালিয়াতির কেস কিন্তু সামনে এসেছে। তো সেক্ষেত্রে এই পাসপোর্ট যাতে অথেন্টিক কিনা সেটা কিন্তু বিশেষ নজর দিচ্ছে কমিশন। আমরা যিনি বিশেষ রোল অবজারভার এসেছেন সুব্রত গুপ্ত, তাকেও আমরা জিজ্ঞেস করেছিলাম এই যে পাসপোর্ট বিষয়টি তারা কতটা অথেন্টিক হিসেবে দেখছেন। তারা বলছেন পাসপোর্টের উপরে তাদের বিশেষ নজর রয়েছে, অর্থাৎ পাসপোর্ট অবশ্যই গ্রহণযোগ্য, কিন্তু পাসপোর্ট নথিটিকে যাচাই করে নেওয়া হচ্ছে সেটা সঠিক পদ্ধতিতে হয়েছে কিনা। আচ্ছা, মানে বোঝা যাচ্ছে যে অনেকগুলো বিষয় এখানে আমরা পরিষ্কার করে বললাম, নাজিয়া তার তথ্যর সঙ্গে তুলে ধরলেন, মানে এই রকমই অনেক কিছু সিদ্ধান্তের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আপনারা অবশ্যই বলবেন যে এই সিদ্ধান্তগুলো একটু দেরি করে নেওয়া হচ্ছে, সত্যি তাই, হেনস্থা হচ্ছেন, অবশ্যই এই হেনস্থার ছবি আমরা তুলে ধরছি, কিন্তু কিছু করার নেই, এই সরকারি নিয়মেই আমাদের চলতে হবে, তাই কিছু করার নেই, কিন্তু যেভাবে যা হচ্ছে প্রসেসিংটা সেভাবেই চলতে হবে। এটা তো মানে লিস্ট তৈরি হচ্ছে এবং বৈধ ভোটার যারা তাদেরকে যাতে রাখা হয়, তারা যাতে কোনো সমস্যা না পড়েন সেদিকে, অর্থাৎ বৈধ কথাটি যখন আসছে তখন তার সঙ্গে বৈধ সমস্ত কিছুই যুক্ত, অর্থাৎ যে বৈধ নথিগুলো থাকবে সেগুলোকেই কিন্তু গুরুত্ব দেওয়া হবে। অবৈধ হঠাৎই কিন্তু অবৈধ সরাতেই কিন্তু এই প্রসেসটা হচ্ছে, তো সবসময় বৈধর উপরেই কিন্তু নজরটা বেশি থাকবে, বৈধ বিষয়গুলো যাতে ঠিকঠাকভাবে গ্রহণযোগ্য হয়, সেখানে যাতে কোনো রকম কোনো খারাপ কিছু না হয়, সেখানে যাতে কোনো মানুষ হেনস্থা না হন, সেদিকে কিন্তু নজর দেওয়া হয়েছে। আর বৈধ ভোটার যারা, তাদের কোনো রকম সমস্যা নেই, তারা কিন্তু এই চূড়ান্ত যে ভোটার তালিকা হবে তাতে তাদের নাম থাকবে, এটা কিন্তু বারবার কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। আর তো কিছু বলার নেই, যা হবে সেই নিয়মেই আমাদের চলতে হবে, আমরা এদেশের নাগরিক, সেটা আমাদেরকে প্রমাণ দিতেই হবে। অনেকেই বলবেন যে 2002-এ ভোট, হ্যাঁ এরকমও হয়েছে, অনেক উদাহরণ আমরা দেখছি 2002-এ ভোট দেওয়ার পরও তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে এবং সেখানে হয়তো কোনো তথ্যের গলদ রয়েছিল, তাই তাদের ডাকা হয়েছে। আরও কিছু পদ্ধতি যদি আসে বা আরও কিছু যদি নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আসে, আপনাদের সামনে আমরা আবারও তুলে ধরবো। আজকের মতো এখানেই শেষ করছি।